রোজা খুব ভোরে আজ উঠে গেছে, এখনো মাইকে নামাজের আহ্বান শোনা যাচ্ছে। রোজা এমন সময় উঠে না, তাকে ফজরের নামাজ পড়ার জন্য ডাকতে ডাকতে তোমার গলার পানি শুকিয়ে যায়। তুবা পাশে শুয়ে আছে, মাথার ভেতর কেমন যেন গুলিয়ে যাচ্ছে সবকিছু। গত রাতের সেই অগ্নিদৃষ্টি পুরুষটার চোখ আজও যেন তাকে ঝলসে দিচ্ছে। সে না হয় একটু অগোছালো, তাই বলে অভাবে তাকাবে? রোজা পুরো বিশ্বাস তার অগোছালো রূপ দেখে তুরজান অমন দৃষ্টি দিয়েছে। দেওয়া স্বাভাবিক, নেওয়াজ বাড়ির একটা সম্মান আছে না? আর নতুন বন্ধুদের এনে বন্ধুদের এই অবস্থা দেখলে রাখবেই তো। রোজা আর তুবাকে ডেকে উঠিয়ে নামাজ পড়লো। তুবা এমনিতেই সকালে ওঠে, কিন্তু রোজা আজ ডেকে তুললো বিধায় মনে করেছে তা কি দেরি হয়ে গেল। তবে না, আজ দেরি হয়নি, বরং রোজা আগে উঠেছে। সকালটা শুরু হলো আজ অদ্ভুত এক অস্বস্তি আর স্বাভাবিকতার মিশেলে। চারিদিকে ফজরের আজানের প্রতিধ্বনি হচ্ছে। কালকে রাতে তুরজান রুম থেকে বেরোয়নি, খাবারও খায়নি। সবাই ডাকতে চেয়েছিল, কিন্তু মিরান নিষেধ করাই ডাকেনি। যদিও তার কথায় দাম দেওয়া হয় না, তবে কাল যেহেতু ওর বুদ্ধিতে তুরজানকে থামানো সম্ভব হয়েছে, তাই মিরানের কথা মেনে নেওয়া হয়েছে। তুরজান সকালে চা খায়, পুরনো অভ্যাস। মা কি তা ভুলে আর সে চা চাইনি। তানিয়া নেওয়া যে চা বানাতে গেল। প্রতিদিন রুমে সকল অখাদ্য থাকে বলে রোজা আর তোমাকে রুমের বাইরে যেতে হয় না, খেতে খেতে পরে দুবন। তবে আজ যে তা নেই, পড়তেও বসলো না দুই ব্যক্তি। খানিকক্ষণ রুমে বসে থেকে তোবা এয়ারপোর্ট বের করলো। দুইজন কানে লাগিয়ে কি যেন শুনতে শুনতে নিচে নামলো। দুবন রওনা দিল কিচেনের উদ্দেশ্যে। এখন দুজনে চুপচাপ গিয়ে পটেটো কুকিজ নিয়ে খেয়ে পরে নাস্তার সময় বলবে খিদে নেই। নয়তো ওই নাস্তায় থাকা সিদ্ধ ডিম, জুস ইত্যাদি পুষ্টিকর খাদ্য কি প্রতিদিন খাওয়া যায়? যদিও রোজা রাতের কাজ হলো নিজের রুম থেকে এসব খাদ্য রাতেই নিয়ে রেখে দেওয়া, তবে কালকে খাবার খেয়ে রুমে চলে গেছে, হয়তো নেওয়া হয়নি, তাই সকালে উঠে পড়েছে সব খাওয়ার জন্য। কিচেনে ঢুকতে দেখে তানিয়া না চুপচাপ দাঁড়িয়ে চা বানাচ্ছেন। রোজা তোবার কানের কাছে মুখ নিয়ে বলল, বড় আম্মু এত তাড়াতাড়ি উঠেছে কেন? তোবা বলল, আম্মুরা প্রতিদিন এই সময়েই উঠে। তুই ঘুমিয়ে থাকিস তাই জানিস না? কোনোদিন ফজরের সময় উঠেছিস? নামাজ তো পড়িস প্রায় সকালে। রোজা হালকা স্বরে বলল, আমি কিন্তু তোকে আজকে জাগিয়ে তুলেছি, যদিও তুই এই ক্রেডিট আমায় দিবি না, সেটা আমি জানি। একটু থেমে আবারও বলল, তুই বড় আম্মুর সাথে কথা বল, আমি নিয়ে আসছি। তুবা বলল, আমি খাবো না, তুই তোরটা নিয়ে আয়। রোজা বলল, কেন কেন খাবি না কেন? তোর আবার কি গুলুমুলু টেডি বিয়ার হওয়ার শখ জেগেছে মনে? তুবা বলল, না ভাইয়া অনেকদিন পর এসেছে, তাই একসাথে ব্রেকফাস্ট করব। রোজা বলল, ওহ ভালো, তোর ভাই এসেছে, তুই না খেয়ে থাক। আমি ভাই কারোর জন্য না খেয়ে থাকতে পারবো না, আর ওসব পুষ্টি খেতে পারবো না। তো এয়ারপোর্ট খুলে দুটোই রোজার কানে দিয়ে রুমে গেল। আর সে কতদিন পর ভাইয়ের সাথে বসে খাবে, এটা কি মিস করা যায়? এটা মিস করা যাবে না। তুবা যেতে রোজা তানিয়া নাজকে বলল, বড় আম্মু আমি কিছু সাহায্য করব? তানিয়া তাকিয়ে মৃদু হাসলেন, কানের একটা এয়ারপোর্ট খুলে বলল, রাতে রুমে কিছু নেওয়া হয়নি তাই তো? এই যা, বুঝে ফেললো। ভাগ্য আজ সহায় হচ্ছে না। একজন খাবে না বললো, আরেকজন বুঝে ফেললো। রোজা হেসে বলল, বুঝেই যখন ফেলেছো তখন আর কি, যাই এক প্যাকেট চিপস আর কুকিজ খেয়ে আসি। তানিয়া নিয়াজ বলল, আজ যেহেতু ভাগ্য সহায় হচ্ছে না, তো পুষ্টি খেতে হবে। রোজা সকালের ব্রেকফাস্টকে পুষ্টি বলেই বেশি ডাকে, তাই তাকে খেপাতেও এই শব্দটাই বেশি বলে বাড়ির লোকজন। রোজা এয়ারপোর্ট তানিয়া নেওয়াজের থেকে নিয়ে কানে লাগিয়ে নিল। সে কি আর কথা শোনার বান্দা? সে ঠিকই তার খাদ্য নিয়ে খেতে শুরু করলো। ঠিক তখন পেছন থেকে গম্ভীর গলা ভেসে এলো, চায়ে চিনি কম দিও আম্মু। অপর পাশ থেকে বলল, হ্যাঁ আমার মনে আছে, সেই পুরনো অভ্যাস এখনো আছে। তোরা সবাই ডাইনিং এ বস, চা কফি সব করে দিচ্ছি। রোজা মানুষ দেখে কান থেকে এয়ারপোর্ট গুলো খুলে ফেললো। বাইরের মানুষগুলো সম্মান দেওয়া উচিত। পিছন থেকে অনিল, আলিশা আর এমএলও বলল, আন্টি আমরাও আজ চা খাবো, বিড়িতে এসেছি, বিড়ির কালচার না মানলে হয়, আর আমাদের চায়েও চিনি কম। রোজা এতক্ষণ পিছনেও তাকায়নি, মানুষের হালকা কথাবার্তা কানে যাচ্ছে। সে চিপস খেতে ব্যস্ত। পিছনে তাকাতেই দেখলো তুরজান তার ফ্রেন্ডের সব। দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তুরজান, চোখ দুটো আজ শান্ত, তবে গভীর ধূসর সমুদ্রময়। চার চাহনি মারাত্মক সুন্দর। রোজা ফ্রুকুসকে ফেললো, এই লোকটা চা খায়, বিদেশিরা তো কফি খায়। যাক, বাংলাদেশের বিড়াল বিদেশি সাজতে চায় না, সাথে বিদেশি বিড়াল বাংলাদেশি সাজতে চায়। রোজা বড় আম্মুর কাছ থেকে একটু সরে সামনের দিকে এসে বলল, আপনাদের ডায়াবেটিস আছে? মিরান হুট করে কিচেনে ঢুকে বলল, না না, ভাইয়া বা ভাইয়ার ফ্রেন্ডের কারোর ডায়াবেটিস নেই। ভাইয়া চিনি কম খাবে, তাই ওনারাও চিনি কম খাবে। তাছাড়া ভাইয়ার মিষ্টি সহ্য হয় না, লবণ বেশি পছন্দ, তাই না? তারপর তুরজানের কানের কাছে মুখ নিয়ে বলল, দুলা ভাই। মিরানের শেষ কথা কেউ শুনেনি, তাই অনিল হেসে যোগ দিল, ইন্ডিয়াতে আমরা বলি সুগার কম, অ্যাটিটিউড বেশি। আলিশা আর এমেলা একসাথে হেসে উঠলো। রোজা অবাক হয়ে তাকালো সবার দিকে। এই লোকটা এতক্ষণ গম্ভীর মুখে দাঁড়িয়েছিল, এখন সবাই তার সাথে মজা করছে। সে কিছুই বলছে না, যেন সে কালা কানে কিছুই শুনছে না। তুরজান শান্তভাবে মিরানের কানের কাছে মুখ নিয়ে বলল, চিনি কম মানে মিষ্টি কম না, আর মিষ্টি তোর সামনে দাঁড়িয়ে আছে, তাই না সালাম? মিরান কেসে উঠলো, তাকেও বাজ দেওয়ার মানুষ চলে এসেছে। রোজা সহ উপস্থিত কেউ কিছু বুঝলো না। তানিয়া না জিজ্ঞেস করলেন, কি হয়েছে? মিরান বলল, বড় আম্মু মিষ্টি। রোজা ভ্রুকুসকে বলল, মিষ্টি কোথায়? ভাইয়া তুমি মিষ্টি কোথায় পেলে? মিরান এবার বুঝেছে সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে, তাই বুক চাপড়ে বলল, আমি আমি ফুল টাইম ভন্ডার, মি পার্ট টাইম মিষ্টি। তাই ভাইয়া বলছিল যে ভালো হয়ে যেতে। রেহানা নেওয়াজ ততক্ষণে কিচেনে এসেছেন, সাথে রাফিয়াও উঠে এসেছে। রেহানা নেওয়াজ বলল, তা ভালো হয়ে যেতে বললো, তুই কেসে উঠলি কেন? মিরান বলল, আসলে কি বলতো আম্মু, ভাইয়া অনেকদিন বাইরে ছিল, তাও আমার ভন্ডামের কথা জানে, তাই হঠাৎ শুনে গলায় আটকে গেছে। রাফিয়া বলল, ঠিকই তো, তোরা ভাইয়াকে এমন ভাবে ধরেছস যেন ভন্ডামিতে মিরান ভাইয়াই সেরা। মিরান বলল, ভাবি এটা প্রশংসা ছিল নাকি বদনাম?
আর এদিকে নেওয়াজ পরিবারের ছেলে সদস্যরাও নাস্তার টেবিলে হাজির হলো। তুরজানের ঠোঁটেও হালকা হাসি ফুটলো। এত বছর পর একসাথে নাস্তা করা। রোজা এক ঝলক তাকিয়ে আবারও চোখ নামিয়ে ফেললো। ডাইনিং টেবিলে আরাজ ঘোষণা দিল, আজ আমি কাকামনির পাশে বসবো। তুরজানকে চুপ থাকতে দেখে অনিল আরাজকে বলল, তুমি আমার পাশে বসো, আমি নিউ পিপল ফ্রেন্ডলি আর তোমাকে গল্প শুনিয়ে খাওয়াবো। সাথে তাজারুল নেওয়াজও বলল আরাজকে অনিলের কাছে বসতে। আরাজ উঠে গিয়ে অনিলের পাশে বসলো। টেবিলে আর দুটো চেয়ার বাকি। তুরজান মুস্তফা নেওয়াজের দিকে তাকিয়ে হাসলো, যার মানে তুরজান প্রথম রাউন্ড জিতে গেছে। রোজা তার পাশে বসবে। তবে যার জন্য চেয়ার রাখা হলো সে বসলো না, সে গিয়ে মুস্তফা নেওয়াজের পাশে বসলো। মিরান পরে আসায় সে তুরজানের পাশে বসলো। তুরজান কাঁটা চামচ থামিয়ে তাকালো রোজার দিকে, এই মেয়ে তাকে জিততে দেবে না। মুস্তফা নেওয়াজ কেসে উঠলেন। তুরজান তাকাতে ইশারায় বুঝালো মুস্তফা নেওয়াজের মেয়ে পটানো এত সহজ না, প্রথম রাউন্ডে হেরে গেলে। তুরজান লাভার নেই তাকিয়ে আছে রোজার দিকে, কিন্তু রোজা তাকানোর প্রয়োজন মনে করলো না। মিরান তুরজানের কাছে ফিসফিসিয়ে বলল, ভাইয়া লাভা কমাও, গরম নাস্তা আরো গরম হচ্ছে, শেষে গরমে বাড়ি গলে যাবে। খাবারের মাঝে তাজারুল নাজ বলল, তুমি কি পারিবারিক বাসায় থাকবে নাকি অন্য কিছু করবে? তুরজান বলল, আপাতত প্রফেসর থাকতে চাই, পরে ভেবে তোমাকে জানাবো। তাজারুল নাজ বলল, সব তোমার ইচ্ছা, কিন্তু মিরান কেন বলেছিল তুমি এসে অফিসে জয়েন করতে চাচ্ছ? তুরজান বলল, তখন ভেবেছিলাম প্রফেসরই ছেড়ে দেবো, এখন ইচ্ছে করছে না, আর এক বছর যেহেতু এটা করেছি তাই ভাবছি ছাড়বো না। বলে মুস্তফা নেওয়াজের দিকে তাকালো। মুস্তফা নেওয়াজ চোখ তুলতে তুরজান ভ্রু বাঁকালো। মুস্তফা নেওয়াজ কম যায় না, তিনি মুখ বাঁকালেন। মিরান বলল, ভাইয়া এ কিয়া হুয়া? শ্বশুরের মেয়ে পড়াচ্ছ নাকি শ্বশুরের সাথে ফাইট করছো? তোমাদের ড্রামার নাম দিব জামাই শ্বশুরের লড়াই, করতে গিয়ে ভেঙেছো করাই। জন বলল, না, ড্রামার নাম রাখ ভিলেন শ্বশুরের ভিলেন মেয়ে। তারপর সকলের দুষ্টু মিষ্টি আড্ডাতে খাওয়ার পর্ব শেষ করলো। নিজের যাওয়ার সময় তুরজান মুস্তফা নেওয়াজের পাশে ঘেসে যেতে যেতে বলল, এক রাউন্ড তুমি জিতেছো, এক রাউন্ড আমি, আর পরবর্তীতে আমি জিতবো। মেয়ে মেয়ে করছো, তোমাকে বাবা থেকে কাকা শ্বশুর বানিয়ে ছাড়বো। তারুল নেওয়াজ বলল, সে যাই বানাও, পরে ভেবে দেখবো জিতলে কিভাবে, এখন পর্যন্ত আমার মেয়ের সাথে কথাই বলতে পারলে না। জন বলল, ওহ শ্বশুর মশাই, আপনার মতো খেলোয়াড় আমি নই যে প্রথম রাউন্ডে জেতার আশায় শেষ রাউন্ড নষ্ট করবো। আগে জিতি বা নাই জিতি, শেষ রাউন্ডে তো আমিই জিতবো। তাজারুল নেওয়াজ বলল, কনফিডেন্স ভালো জামাই, ওভার কনফিডেন্স ভালো না। তুরজান বলল, সে পরে দেখা যাবে শ্বশুর মশাই। আর এদিকে সারাদিনে সবাই ঘুরে বেড়ালো, যেহেতু বিদেশ থেকে পার্টি এসেছে বিডি ঘুরতে। বিকেলে ফেরত এসে রোজা, তুবা, এমেলা, আলিশা সবাই বসে আড্ডা দিচ্ছে। এমেলার অর্ধ বাংলা আরো বেশি মাতিয়ে দিচ্ছে আড্ডা। এমেলা বলল, আমার বিডিতে সানসেট দেখার অনেক ইচ্ছা। আলিশাও বলল, আমরা আজকে তাহলে সানসেট দেখবো, কিভাবে সূর্য তার আলো কমিয়ে আধারে পরিণত করে পৃথিবীকে। যদিও পুরো পৃথিবী আধার হয় না, অর্ধেক পৃথিবীতে আলো থাকে। এমেলা বলল, তুমি কি আধারকে ভয় পাও? মিরান রুমে ঢুকলো, তখন বলল, আমার বোন আধারে ভয় পায় না মিস ঝামেলা, আধার আমার বোনকে ভয় পায়। এমেলা পিছনে ফিরে তাকালো, তারপর বলল, আমি এমেলা নট ঝামেলা। সবাই হেসে ফেললো। এই দুজন নাম নিয়ে পড়ে থাকে। রোজা বলল, আরে থামো, আর আধারে ভয় পাওয়ার কি আছে? আমার না অনেক শখ সামনে থেকে তাদের দেখবো, আমার সামনে এসে আমার সাথে কথা বলবে। আলিশা বলল, এ আবার কেমন শখ? আমি এমন শখের কথা আগে শুনিনি। রোজা, তোমার সাহস আছে বলতে হয়, নয়তো কেমন শখ মনে পুষে রাখে। তুবা বলল, আরে আপু, একটা শখের কথা শুনে অবাক, আরো যে ভাবনাগুলো আছে শুনবেন। এমেলা বলল, আরো কি ভাবনা? তুবা বলল, এই ওর সামনে মাটির দুভাগ হয়ে যাবে, ঘুমের মাঝে নাকি ফ্যান নিচে গায়ে পড়বে, বাড়িতে আগুন ধরলে ও কি কি আগে বের করবে ইত্যাদি, যা ইতিহাসে লিখলে সেই ইতিহাস উপহাস হয়ে যাবে। রোজা বলল, আরে আপু ওর কথা বাদ দাও, আমরা সানসেট দেখবো, রাতে ছাদে ছোটখাটো পার্টি করব, আর যদি বলেন পার্টিতে তাদেরকে ডেকে নেচে প্রমাণ করবো আমি ভূতে ভয় পাই না। মিরান হাসলো, হেসে বলল, হয় বোন, আই বিশ্বাস করি তুই ভূতে ভয় পাস না, আর না পাওয়া স্বাভাবিক, পেতনি ভূতে ভয় পায় না। এমেলা মিরানকে উদ্দেশ্য করে বলল, আপনি বেশি বাজে বকেন। রোজা তো খুবই চুপচাপ। মিরান বলল, হয় মিস, ভালো মানুষের দাম কেউ দেয় না, ও যদি চুপচাপ হয় তাহলে বেশি কথা বলা মানুষ দুনিয়ায় খুঁজেই পাবেন না। রোজা বলল, ভাইয়া তুমি আমায় ইনডাইরেক্টলি টকেটিভ বললে। মিরান বলল, না বোন, তোরে আমি ডাইরেক্টলি টকেটিভ বলেছি। তোমাকে দেখিয়ে বলল, ওর স্বামী মারা গেছে নাকি, এমন পেঁচার মতো মুখ কেন? তোবা বলল, না স্বামী মরে নাই, আমার তো ভাবি মরছে, তাও ভাইয়ার পাগলামোর স্বপ্ন দেখে। আলিশা বলল, তোমরা সবাই অনেক হ্যাপি, সবাই অনেক আনন্দে থাকো তাই না? তোমাদের মতো পরিবার সবার স্বপ্ন। মিরান বলল, পরিবার হোক বা না হোক, কথা ধৈর্য দিয়ে শুনে তার সাথে মিলিয়ে ভন্ডামি করা, ইটস ডিফারেন্ট। আলিশা বলল, তাহলে সব ঠিক আছে, আমরা আজ সানসেট দেখবো। এমেলা বলল, হ্যাঁ আমরা সবাই আজ সানসেট দেখবো। মিরান বলল, তোমরা সানসেট দেখো, আমি আজ বহু বছর পর লাভসেট দেখবো। এমেলা আলিশাকে নিয়ে মিরান ছাদে এসেছে। আজকে সানসেট দেখার বাহানায় বড়রাও ছাদের পিকনিকের আয়োজন করে ফেলেছে। ছাদের পরিবেশ আর জমজমাট, কারণ নেওয়াজ পরিবারের ইতিমধ্যে রান্নার জন্য সব ছাদ গুছিয়ে রাখা শুরু করেছে। রাতে রান্না করা হবে। সন্ধ্যায় আলো নামার আগে বাড়ির ছাদে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়লো, যেন প্রত্যেকটা ইট, প্রত্যেকটা রেলিং, প্রত্যেকটা টবের গাছ জানে আজ সানসেট দেখা হবে। শুধু সূর্যাস্ত না, আরো কারো হৃদয়েরও কিছু একটা অস্ত যাবে, আবার কিছু নতুন আলো জ্বলে উঠবে। রোজা নিজের রুমে দাঁড়িয়ে আয়নার সামনে চুল বাঁধছিল। খুব সাজগোজ না, আবার পুরো এলোমেলো না, অন্তত আজকে কেউ তাকে ডেলিভারি বয়ের মতো কাজের লোক না
ভাবুক আর তাকে শকুনের দৃষ্টি দিক। আচ্ছা সে কি কারোর ভয়ে পরিপাটি হচ্ছে? সে তো অগোছালোকে বেশি প্রাধান্য দেয়। রোজা নিজেকে বোঝাতে চাইছে আমি কারোর জন্য তৈরি হচ্ছি না, তাছাড়া আমি সাজগুস্ত করছি না, জাস্ট গোছালো হচ্ছে। কিন্তু আয়নায় নিজের চোখের ভেতরটার অস্থিরতা সে নিজেই পড়তে পারছে না। আয়নায় নিজের প্রতিবিম্ব কি অন্য কথা বলছে? তোবা বিছানায় বসে তাকিয়েছিল। রোজা, এই তুই এতবার চুল ঠিক করছিস কেন? রোজা কাঁধ বাঁকিয়ে বলল, হাওয়া লাগবে তো ছাদে, তাই শক্ত করে বাঁধছি যেন হাওয়াতে এলোমেলো না হয়। আমার তো আর নায়ক সালমান খান নেই যে চুল ছড়িয়ে গেলে সে ঠিক করে দেবে। তোবা বলল, হাওয়া লাগবে নাকি কেউ তাকাবে? রোজা চিরুনিটা ছুঁড়ে মারার ভঙ্গি করলো, তারপর বলল, চুপ কর, তাহলে তোকে আর ছাদে উঠতেই দিব না, রুমে রেখে তালা মেরে দিব। তোবা মুচকে হাসলো। সে জানে রোজার ভিতরের কাঁপুনি, সে সেটা প্রমাণ প্রকাশ করতে চায় না, কারণ রোজা যতই মুখে আগুন ছুড়ে ভেতরে সে কাচের মতো স্বচ্ছ। তাই বলল, তুই আমাকে তালাবদ্ধ করতেও পারিস, তোর দ্বারা কিছুই অসম্ভব না। ছাদে আসার আগে এমএল আর আলিশা দাঁড়িয়েছিল। আকাশ তখন কমলা আর সোনালী রঙের রাঙা, দূরে সূর্যটা ধীরে ধীরে নামছে, অথচ তার আলো পুরোপুরি মুছে যাচ্ছে না। এমএল হাত নেড়ে বলল, ও মাই গড, এটা লাইভ পেন্টিং, আমার দেখা সেরা সানসেট। আলিশা বলল, আমারও তাই মনে হচ্ছে, বাংলাদেশের সানসেট একটু আলাদা তাই না? এখানে আকাশে এক ধরনের ধুলো সোনালী মিশ্রণ থাকে, যেন অপরূপার এক অমূল্য সৌন্দর্য। রোজা ছাদে পা রাখতেই বাতাসটার ওড়না উড়িয়ে দিল, তবে ওড়না ঠিক করে নিয়ে এক মুহূর্ত চোখ বন্ধ করলো। এই বাতাসের ভেতর যেন একটা শান্তি আছে, আবার অদ্ভুত অস্থিরতাও। ঠিক তখন ওই পেছন থেকে মিরানের গলা এলো, তারপর বলল, সবাই সাবধান, আজকের অনুষ্ঠান সানসেট ও লাভসেটের যুগলবন্দি। তোবা বলল, ভাইয়া তোমার লাভসেটের শিকার কে? মিরান নাটকীয় ভঙ্গিতে চারিদিকে তাকিয়ে বলল, শিকার নিজে থেকেই জালে আসবে। সবাই হেসে উঠলো। দুজন একটু দেরিতে ছাদে উঠলো। কালো শার্ট, হালকা ধূসর প্যান্ট, চোখে সেই চিরচেনা গভীরতা, কিন্তু আজ তার চোখে একটা নরমতা আছে। আসতে চাইনি, অনিল আর মিরান বলে এসেছে। দুজনের কাছে এসব নিছক কাজ ছাড়া কিছুই নয়। তবে আসতেই রোজা হাসি মুখখানা দেখে বুকের ভেতর উত্তাল নৌকার মতো ক্ষয় হারাতে যাচ্ছে। নিজেকে শান্ত করে সে ছাদের এক কোণে দাঁড়ালো, সূর্যের দিকে তাকালো, কিন্তু তার চোখ আসল সূর্যের দিকে নয়, কোথাও আরেক জায়গায় আটকে আছে। রোজা এখনো খেয়ালি করেনি তুরজান ছাদে এসেছে, ভেবেছে মিরান আর অনিল শুধু এসেছে, তাই তাকায়নি। তুরজান আসবে না এমনটাই বিশ্বাস, কারণ যে ধৈর্য নিয়ে থাকতে পারে না সে সূর্যাস্তের সাথে উপভোগ করতে পারে না।